আদাব স্যার। আদাব। আপনারা সব কেমন আছেন? জি ভালো স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ক্লাসে নতুন এমন কেউ আছেন? যে আজকে ফার্স্ট ক্লাস আমার? জি স্যার আছি। জি স্যার আছি। আচ্ছা, বেশ কয়েকজনই আছেন। খুলনা বিভাগের কেউ আছেন? খুলনা বিভাগের? স্যার খুলনা বিভাগ বলতে আমি খুলনা বিভাগে থাকি আর কি, খুলনায় থাকি, বাড়ি যে সিলেটে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসে ছিলেন কে কে? আমি স্যার। আপনাদের তো অর্ধেকটা শেষ হয়েছে। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যায়? জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন কোন পর্যন্ত পড়ছিলাম? 2 নাম্বার স্যার, 2 নাম্বার শেষ। সম্ভবত যে অধিকার ও দায় দায়িত্ব আলোচনা করুন, এখান থেকে শুরু হবে। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন থেকে। ট্রাস্ট আইন 1800 এইটা নাকি ওই যে লাভভোগী কারা, এটা কোনটা? স্যার লাভভোগী থেকে শুরু হবে স্যার। লাভভোগী কারা? আচ্ছা, আমরা শুরু করি ক্লাসটা। লাভভোগী কারা? লাভভোগী সংজ্ঞাটা দেখেন। লাভভোগী অর্থ বেনিফিশিয়ারি হলেন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের জন্য একটি ট্রাস্ট গঠন করা হয় এবং যারা ট্রাস্ট সম্পত্তি থেকে উপকার বা সুবিধা লাভ করেন। অর্থাৎ আমি একটা ট্রাস্ট প্রপার্টি দিলাম, এই প্রপার্টির লাভটা যারা ভোগ করবে বা এই প্রপার্টির কোনো সুযোগ সুবিধা যারা ভোগ করবে এরাই হলো লাভভোগী বা বেনিফিশিয়ারি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বৈশিষ্ট্য সমূহ, মানে যারা লাভভোগী এদের কি বৈশিষ্ট্য থাকে সচরাচর? ট্রাস্টের উদ্দেশ্য সাধক ব্যক্তি। ট্রাস্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো এক বা একাধিক লাভভোগীর কল্যাণ সাধন। এই যদি লাভভোগী না থাকে তাহলে এই ট্রাস্টের মূল উদ্দেশ্যটা হবে না বা মূল উদ্দেশ্যটা হাসিল হবে না, যার কারণে এই ট্রাস্টের উদ্দেশ্য সাধক ব্যক্তি হলো এই লাভভোগীরা। 2 নম্বর উপকারভোগী কমাদে মালিক নন। লাভভোগী ট্রাস্ট সম্পত্তির আইনি মালিক না। অর্থাৎ যারা লাভভোগী এরা কিন্তু মালিক না, বরং তারা সেই সম্পত্তি থেকে আর্থিক বা ব্যবহারিক সুবিধা লাভ করেন। অর্থাৎ তারা সম্পত্তির মালিক না হয়েও সেখান থেকে কোনো সুবিধা বা কোনো ব্যবহারের কোনো সুবিধা এগুলো ওনারা ভোগ করে থাকেন। আচ্ছা, লাভভোগীর ট্রাস্টি কর্তৃক নিয়ন্ত্রিত সুবিধা। ট্রাস্টি সম্পত্তি পরিচালনা করেন লাভভোগীর স্বার্থে। ট্রাস্টি যদি দায়িত্বে গাফিলতি করেন লাভভোগী আদালতের শরণাপন্ন হতে পারেন। অর্থাৎ ট্রাস্ট প্রপার্টির যিনি লাভভোগীদের স্বার্থে ট্রাস্ট প্রপার্টিটা ব্যবহার করা হয়। এখন যিনি ট্রাস্টি তিনি যদি এই সম্পত্তিটা দেখাশোনার ক্ষেত্রে কোনো গাফিলতি দেখান তাহলে এই ক্ষেত্রে লাভভোগীরা আদালতের শরণাপন্ন হতে পারে। আচ্ছা, লাভভোগীদের কি কি অধিকার রয়েছে দেখেন। ট্রাস্ট দলিল অনুযায়ী নির্দিষ্ট সম্পদ, অর্থ বা সুবিধা লাভের অধিকার রয়েছে। অর্থাৎ ট্রাস্ট দলিলে যে সকল সম্পদের কথা, অর্থ বা সুবিধার কথা বলা আছে সেগুলা ওনারা সেগুলো ওনারা সেই সুবিধা লাভ করতে পারেন। ট্রাস্টি কর্তৃক ন্যায্য এবং স্বচ্ছভাবে সম্পত্তি পরিচালনার প্রত্যাশা। এটা খুব সম্ভবত আমি গতদিনও পড়াইছিলাম। অর্থাৎ ট্রাস্টি কর্তৃক ন্যায্য এবং স্বচ্ছভাবে, অর্থাৎ সম্পত্তিটা কিভাবে ব্যবহার মানে পরিচালনা করা হচ্ছে, এর লভ্যাংশ কোথায় যাচ্ছে, এর মূলধন কোথায় আছে, এই সবকিছুই সুষ্ঠুভাবে পরিচালনা হবে মর্মে এটা তারা প্রত্যাশা করেন। প্রয়োজনে আইনে প্রতিকার গ্রহণের ক্ষমতা, অর্থাৎ আইনে মানে তারা
কোনো সমস্যা হলে আইনের আশ্রয় লাভ করতে হবে। যেমন দেখেন একটা উদাহরণ আছে। মোহাম্মদ রহিম একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন যেখানে তার স্ত্রী এবং সন্তানদের শিক্ষা ব্যয় ও ভরণ পোষণের জন্য ট্রাস্টের আয় ব্যবহারের নির্দেশ দেন। অর্থাৎ একটা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, তার এই সম্পত্তির যে লভ্যাংশ এগুলো বাচ্চাদের শিক্ষা ব্যয় এবং ভরণ পোষণের জন্য ব্যবহারের নির্দেশ দেন। এই সন্তানরাই হলে ট্রাস্টের লাভভোগী। অর্থাৎ লাভভোগী কারা? ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এবার দেখেন ট্রাস্ট আইন 1882 অনুযায়ী লাভভোগীদের অধিকার ও দায় দায়িত্ব আলোচনা করুন। আচ্ছা, লাভভোগীদের অধিকার দেখেন, সুবিধা গ্রহণের অধিকার, অর্থাৎ ট্রাস্ট চুক্তিতে নির্ধারিত বিধান অনুযায়ী লাভভোগীরা সম্পত্তি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। অর্থাৎ আর্থিক বা ব্যবহার করার যে সুযোগ সুবিধার কথা বলা আছে এগুলো ওনারা গ্রহণ করবেন। ট্রাস্টির বিরুদ্ধে প্রতিকার চাওয়ার অধিকার, অর্থাৎ ট্রাস্টি যদি এই সম্পত্তি সঠিকভাবে যদি মূল্যায়ন না করে বা দেখাশোনা না করে তাহলে তার বিরুদ্ধে ওনারা লিগ্যাল অ্যাকশনে যেতে পারেন। অর্থাৎ আইনের মাধ্যমে ওনারা প্রতিকার পেতে পারেন। হিসাব গ্রহণের অধিকার, অর্থাৎ এই সম্পত্তির কয় টাকা আয় ব্যয় হলো, কোথায় খরচ হচ্ছে, এইসবই এই লাভভোগীরা ওনারা এটার হিসাব চাইতে পারেন। নতুন ট্রাস্টি নিয়োগের অনুরোধের অধিকার, অর্থাৎ যদি দেখতে পারেন এই ট্রাস্টি বিভিন্ন মানসিকভাবে সমস্যায় আছে বা এই ট্রাস্টি দেউলিয়া হয়ে গেছেন, তখন এই নতুন ট্রাস্টি গঠনের জন্য আদালতে ওনারা আবেদন করতে পারেন। আচ্ছা, ট্রাস্ট সম্পত্তি রক্ষার অধিকার, যদি ট্রাস্ট সম্পত্তির ক্ষতি করে ফেলে বা ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে আদালতের সাহায্যে তারা ক্ষতিপূরণ আদায় করতে পারেন ওই ব্যক্তি থেকে। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন লাভভোগীদের দায় দায়িত্ব, ওনাদের কিছু দায় দায়িত্ব আছে। যেমন ট্রাস্ট শর্তাবলী মানা, ট্রাস্টে যদি লাভভোগীদের কোনো বিধিনিষেধ অনুসরণের কথা বলা হয় তাহলে সেগুলো তারা মেনে চলবেন। অর্থাৎ ওই যিনি ট্রাস্ট প্রপার্টি ট্রাস্ট গঠন করেছেন তিনি যদি বলে দেয় যে এই ব্যক্তিরা এই কাজ করতে পারবে না বা এই কাজ করলে সে এই ট্রাস্টের সুবিধা ভোগ করতে পারবে না, তাহলে তাকে সেগুলো মেনে চলতে হবে। দেখা যাচ্ছে বললো যে এই ব্যক্তি যদি নেশা করে তাহলে সে ট্রাস্টের কোনো প্রপার্টির কোনো সুযোগ সুবিধা সে পাবে না, তাহলে এই ক্ষেত্রে সে এগুলো মেনে চলতে হবে। অসৎ উদ্দেশ্যে মামলা নিষিদ্ধ, অর্থাৎ তার উদ্দেশ্য হলো এই জিনিসটা সুষ্ঠুভাবে চলছে এটাকে ব্যাহত করা, বা তার উদ্দেশ্যটা হলো এই ট্রাস্ট প্রপার্টির কোনো ক্ষতি সাধন বা মামলা মকদ্দমায় দিয়ে এই ট্রাস্ট প্রপার্টির যে স্বাভাবিক বিকাশটা এটা নষ্ট করা, তাহলে এই ধরনের এই মামলা উনি করবেন না। যথাযথ ব্যবহার, ট্রাস্ট প্রপার্টি থেকে প্রাপ্ত সুবিধা উনি যথাযথভাবে ব্যবহার করবেন এবং উনি নৈতিকভাবে এবং আইনগতভাবে যেই অধিকারটা ওনার পাওয়ার কথা উনি সেটা ব্যবহার করবেন, অর্থাৎ অপব্যবহার করবেন না। প্রয়োজনে আইনি খরচ বহন, অর্থাৎ কোন সময় যদি মনে হয় যে আইনের সুবিধা নেওয়ার জন্য তাকে খরচ করতে হচ্ছে বা এই ধরনের খরচ করতেও তিনি সবসময় চেষ্টা করবেন। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখেন, ট্রাস্ট ভঙ্গের জন্য লাভভোগীদের কি কি প্রতিকার আছে। অর্থাৎ একটা ট্রাস্ট যদি ভঙ্গ হয় বা যিনি ট্রাস্টি তিনি যদি কোনো চুক্তির কোনো খেলাপ করেন তাহলে ওনাদের কি কি প্রতিকার আছে। দেখেন, নির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, লাভভোগী আদালতের নিকট আবেদন করতে পারে যেন ট্রাস্টিকে তার দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। উদাহরণস্বরূপ সম্পত্তি হস্তান্তরের নির্দেশ, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স করার জন্য এই লাভভোগীরা আদালতের কাছে যাইতে পারে। ক্ষতিপূরণের দাবি, যদি অর্থাৎ ট্রাস্টি যদি কোনো দায়িত্ব লঙ্ঘন করার ফলে কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী এই লাভভোগীরা হবেন। হিসাব প্রদানের অধিকারী, ধরেন যে এই ট্রাস্টের উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে গেছে বা এই ট্রাস্টের মূল যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়ে গেছে, তখন তারা ট্রাস্ট বাতিলের জন্য আবেদন করতে
পারেন। আচ্ছা, এবার দেখেন ট্রাস্টির অপসারণের আবেদন, অর্থাৎ যদি দেখেন যে ট্রাস্টি অদক্ষ বা তার কাজ কামের কোনো মিল নাই, সে লোক ভালো না, তাহলে এক্ষেত্রে ট্রাস্টের অপসারণের জন্য আবেদন করা যায়। নতুন ট্রাস্টি নিয়োগ, তাকে যখন ওনাকে এই অপসারণ করা হলো আগের জনকে, তখন অবশ্যই একজন নতুনকে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। স্থগিতাদেশ, অর্থাৎ যদি ট্রাস্টি এমন কোনো কাজ করতে চান বা ট্রাস্টের পরিপন্থী, তাহলে এই স্থগিতাদেশ চাইতে পারেন, অর্থাৎ ইনজাংশন চাইতে পারেন। ঠিক আছে, ইনজাংশনের নাম আগে শুনছেন? দেওয়ানি মামলায় সচরাচর ইনজাংশন চাওয়া হয় যে এই কাজটা, কোনো কাজ করতে কাউকে বিরত রাখা বা কোনো কাজ করার জন্য কাউকে বাধ্য করা। মনে করেন ইনজাংশন কি, ধরেন আমি আর আপনি মিলে একটা সম্পত্তি নিয়ে মামলা করেছি, এখন আমি চাচ্ছি সম্পত্তিটা বিক্রি করে দিতে। এখন আমি যদি সম্পত্তি বিক্রি করে দিই, তাহলে আপনার মামলা চালিয়ে আমার সাথে কোনো লাভ হবে না। এখন সেই ক্ষেত্রে কোর্ট থেকে একটা ইনজাংশন জারি করা হয় যে এই সম্পত্তিটা কেউ বিক্রি করতে পারবে না, এই সম্পত্তিটা, এই বিক্রির উপরে একটা নিষেধাজ্ঞা দেন যে কেউ বিক্রি করতে পারবে না। এটা হলো মূলত এই নিষেধাজ্ঞা চাওয়াটা হলো ইনজাংশন, অর্থাৎ ট্রাস্ট প্রপার্টির কোনো কাজ যদি এইভাবে করতে যাই, তাহলে ওনারা চাইলে এটা ইনজাংশন জারি করতে পারে। মানে জারি করতে বলতে উনারা চাইবে, আদালত জারি করবে আর কি। এবার দেখেন সত্যভোগী কারা, বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্টে তাদের যে অধিকার ও দায় দায়িত্ব দেওয়া হয়েছে তা আলোচনা করুন। ট্রাস্ট ভঙ্গের জন্য তাদের কি কি প্রতিকার রয়েছে। আচ্ছা, আচ্ছা, কি বাই যে বেনিফিশিয়ারি, এটাই তো পড়ালাম আগেও। এখানে যে অংশটা আছে এটা অলমোস্ট সেমই। আচ্ছা, দেখেন এই যে চুক্তির শর্ত অনুসরণ একটা পয়েন্ট আছে, দেখছেন? সত্যভোগীর দায় দায়িত্ব, সত্যভোগীর দায় দায়িত্ব অর্থাৎ বেনিফিশিয়ারির যে দায় দায়িত্ব আছে তার ভিতরে একটা হলো ট্রাস্টির কাজে বাধা না দেওয়া, অর্থাৎ ট্রাস্টি যে কাজ করতেছে এটা যদি আইন মেনে বা আপনার ট্রাস্ট ডিড অনুসারে হয়, তাহলে এটাতে বাধা দেওয়া যাবে না। ট্রাস্টের দুর্নীতিতে অংশগ্রহণ না করা, অর্থাৎ দুর্নীতিতে সহায়তা করলে ট্রাস্টের সুবিধা পাওয়ার অধিকার নষ্ট হতে পারে। অর্থাৎ আমি ট্রাস্টিকে এমন একটা সুবিধা দিলাম যার ফলে আপনার এটা একটা দুর্নীতিতে সহযোগিতা করলো, আমি একজন সুবিধাভোগী হইলেও এটা তখন এই দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে আমার এই বেনিফিশিয়ারি থেকে আমি আমার যে অধিকার আছে এটা নষ্ট হইতে পারে। চুক্তির শর্ত অনুসরণ, ট্রাস্ট ডিডের সীমা অনুযায়ী অধিকার প্রয়োগ করতে হবে, অর্থাৎ একজন ট্রাস্টি যতটুক সীমা ততটুকুই এটা উনি ততটুকুই অধিকারটা প্রয়োগ করবে, তার বেশি করবে না। যেমন ট্রাস্ট প্রপার্টি আপনি উন্নতি ঘটাইতে পারবেন, কিন্তু ট্রাস্ট প্রপার্টি বিক্রয় করতে পারবেন না। এখন আপনি বিক্রয় চুক্তি করে ফেললেন, এখন এটা আপনি করতে পারবেন না। অর্থাৎ ট্রাস্ট মানে ট্রাস্টের যে মানে ট্রাস্ট প্রপার্টির যে শর্ত আছে সেই শর্তগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, আর প্রতিকার, ট্রাস্ট ভঙ্গের যে প্রতিকার গুলো আছে এগুলো যে আদালতে শরণাপন্ন হওয়া, ক্ষতিপূরণ দাবি, ট্রাস্ট অপসারণ, হিসাব চাওয়া, এগুলাই মূলত আমি এই যে কিছুক্ষণ আগে এই সবগুলোই আলোচনা করেছি। আচ্ছা, এখন বলেন ট্রাস্ট নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার, প্রশ্ন নাই। কাজটা আমরা গতদিনই অলমোস্ট অনেকটাই আগায় রাখছিলাম, যার কারণে আজকে অল্পতেই শেষ হয়ে গেল। এখন আপনাদের কারোর কোনো প্রশ্ন নাই তাইলে? না স্যার, নাই, আগান। আচ্ছা, ইয়ে রাজ ভাই,
আপনাদের এই যে এর নামটা কি জানো, ওই যে ভাই আপনাদের লিংক দিয়েছে, ওনার নামটা আমি ভুলে যাই। রায়হান ভাইয়া। রায়হান ভাই, রায়হান ভাই আছেন এখানে? স্যার জি জি আহ, এখন তাহলে আমি কি ক্লাস এই পর্যন্তই রাখবো? স্যার ট্রান্সফার কি শেষ স্যার? হ্যাঁ, ক্লাস শেষ, মানে আপনার ট্রাস্ট টাইম শেষ। হ্যাঁ, ট্রাস্ট টাইম শেষ। স্যার এটা একটু আরবার একটু মানে রিভিশন দিয়ে দেন। এটা তো মনে করেন আর পরীক্ষার আগে হবে, আর হবে না প্রথম থেকে স্যার একটু। আচ্ছা, আমি সামারি করে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন, ট্রাস্টের সংজ্ঞা আমরা গতদিন পড়ছিলাম। ট্রাস্টের সংজ্ঞা কি? 1882 সালের ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ করো। ট্রাস্ট আইনের সংজ্ঞা এবং উদ্দেশ্যটা আমরা একটা শর্ট করে আপনাদেরকে বোঝাই দেব। ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে ট্রাস্টের সুবিধাভোগীদের প্রতিকার সমূহ কি কি, এই প্রশ্নটার ভিতরে ট্রাস্টের সংজ্ঞা। দেখেন, ট্রাস্ট হলো একটি আইনগত সম্পর্ক যেখানে একজন, ট্রাস্ট থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে? বুঝি নাই স্যার আমাদের পরীক্ষায় স্যার ট্রাস্ট থেকে কতগুলো প্রশ্ন স্যার আসতে পারে এবং কতগুলো প্রশ্ন আসতে পারে, তাই তো? ট্রাস্ট স্যার, থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে? ট্রাস্ট থেকে একটা আনসার লাগে, একটা আনসার করতে। মানে কত নম্বরের প্রশ্ন আসতে পারে এরকম? কত নম্বরের প্রশ্ন আসতে পারে তাই তো জিজ্ঞেস করতেছেন? জি স্যার, কত নম্বরের প্রশ্ন স্যার আসতে আমি পারে বলছি এরকম? স্যার একটা আনসার করতে হবে অমৃত ভাই, একটা 20 মার্ক মাত্র। একটা আসবে 20 মার্কের। শোনেন, ট্রাস্টের ক্ষেত্রে যে জিনিসগুলো পড়তে হয় মূলত, ট্রাস্ট প্রপার্টিটা কি? ট্রাস্ট প্রপার্টিটা, এই দেখেন, এই ট্রাস্টের সংজ্ঞাটা আপনি যে কোনো জায়গায় লাগাই দিতে পারবেন, যে কোনো প্রশ্নের সাথে ট্রাস্ট কি, এটা আপনি যদি কিছুই লিখতে না পারেন তাহলে ট্রাস্টের সংজ্ঞাটা অন্তত লিখবেন। আচ্ছা, ট্রাস্ট হলো একটি আইনগত সম্পর্ক যেখানে একজন ব্যক্তি, যাকে ট্রাস্টি বলা হয়, অপর এক ব্যক্তি বা গোষ্ঠীর, মানে সুবিধাভোগী, বেনিফিশিয়ারির কথা বললাম, তাদের কল্যাণে সম্পত্তির ধারণ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকেন। অর্থাৎ এমন কোনো প্রপার্টি যেটাই একজন ব্যক্তি ট্রাস্টি নিয়োগ করা হয়, এই সম্পত্তি থেকে যে সুবিধা বা লভ্যাংশ আসে সেগুলো মিউট করে দেন। যে সম্পত্তিটা যে লভ্যাংশটা আছে এটা কোনো একটা গোষ্ঠী, কোনো একটা ব্যক্তির সুবিধার্থে ব্যবহৃত হয়। আচ্ছা, ট্রাস্ট প্রপার্টির সব থেকে এটা যে প্রশ্নটা আছে, ট্রাস্টের অত্যাবশ্যকীয় পক্ষ, এটা তিনটা পক্ষ থাকে সাধারণত। এক, যিনি ট্রাস্ট প্রপার্টি দান করেছেন, অর্থাৎ যিনি ট্রাস্ট গঠন করেছেন ওনাকে ট্রাস্টেটর বলে। তারপর ট্রাস্টি, অর্থাৎ যিনি সম্পত্তিটা দেখাশোনা করেন, এবং বেনিফিশিয়ারি। ঠিক আছে? আচ্ছা, এই হলো তিনটা অত্যাবশ্যকীয় পক্ষ থাকে। এক, আচ্ছা, এরপরে আছে দেখেন, ট্রাস্ট আইনের মূলত উদ্দেশ্যটা কি ছিল? ট্রাস্ট আইনের মূল উদ্দেশ্যটা ছিল ট্রাস্ট আইন গঠনের। কেন উদ্দেশ্যটা ছিল? যখন এই ট্রাস্ট প্রপার্টি যাতে একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে দিয়ে যায়, যেমন আমাদের দেওয়ানি কার্যবিধি আছে দেওয়ানি মামলা পরিচালনার জন্য, ফৌজদারি কার্যবিধি আছে ফৌজদারি মামলা পরিচালনার জন্য, এমন এই ট্রাস্ট প্রপার্টিটাও যেন একটা সঠিক ভাবে পরিচালনা করা যায়, সেই জন্য এই ট্রাস্ট আইনটা গঠন করা হয়েছিল। ঠিক আছে? এখানে কিছু যারা বেনিফিশিয়ারি আছে এদের অধিকারটা রক্ষা করার জন্য, তারপরে ট্রাস্টের যিনি ট্রাস্টি আছে ওনার কি দায়িত্ব কর্তব্য আছে, এইগুলাকে একটা বিধিবদ্ধ আইনের মধ্যে আনাই ট্রাস্ট আইনের মূলত উদ্দেশ্য ছিল। আচ্ছা, ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে আমরা দেখি বেনিফিশিয়ারির, এখানে মনে করেন আমি ট্রাস্ট প্রপার্টি দিছি, আপনি ট্রাস্টি, মনে করেন ক নামক এক ব্যক্তি বেনিফিশিয়ারি। এখন এই প্রপার্টিটা ক্ষতি হলে সবচেয়ে বেশি লস হবে কার? যিনি সুবিধাভোগী তার। অর্থাৎ এই সুবিধাভোগী নিয়ে প্রশ্নটা একটু বেশি আসে, যে ওনার কি কি প্রতিকার আছে, বা এই ট্রাস্ট আইনে ওনার কি কি অধিকারকে রক্ষা করতে। যেমন আপনার সুবিধাভোগী যদি সুবিধাভোগী কি কি প্রতিকার লাভ করতে পারে আইনের আন্ডারে,
দেখেন, উনি সর্বপ্রথম ওনাকে আদালতের হস্তক্ষেপের মাধ্যমে উনি এই ট্রাস্ট প্রপার্টি যথাযথভাবে ব্যবহারের জন্য চাইতে পারেন, ঠিক আছে? আদালতের হস্তক্ষেপের মাধ্যমে তারপরে ক্ষতিপূরণ দাবি করতে পারেন যে এই ট্রাস্ট প্রপার্টিটা উনি ক্ষতি করছেন, এই ট্রাস্টটি উনি আদালতের মাধ্যমে এই ক্ষতিপূরণটা দাবি করতে পারেন। তারপরে ট্রাস্ট যেহেতু একটা বিশ্বাসের মাধ্যমে, ট্রাস্ট নিয়োগ করার মূল যেই হলো আপনার ভিত্তিটা হলো বিশ্বাস, অর্থাৎ এই বিশ্বাস যদি ভঙ্গ করেন তাহলে এই বিশ্বাস ভঙ্গের মামলা দিতে পারেন। ট্রাস্ট শব্দের অর্থটাই তো স্যার বিশ্বাস। বিশ্বাস, হ্যাঁ, এই বিশ্বাস থেকে এই বিশ্বাসের তৈরি আর কি। আপনার যে ট্রাস্টি নিয়োগ করা হয় এটা কোনো বিশ্বস্ত ব্যক্তিকেই নিয়োগ করা হয়, তখন উনি যখন এই বিশ্বস্ততার আড়ালে কোনো বিশ্বাসটা ভঙ্গ করে তখন তাকে বিশ্বাস ভঙ্গের মামলা দেওয়া যায়। আচ্ছা, বিশেষ নির্দেশনার আবেদন, অর্থাৎ যদি ট্রাস্ট প্রপার্টির কোনো এমন একটা স্টেপ নেওয়া দরকার হচ্ছে যেটার মাধ্যমে ধরেন এই সম্পত্তিটার কোনো ক্ষতি হচ্ছে বা নিলাম হয়ে যাচ্ছে বা নদী ভাঙনে চলে যাচ্ছে, এমন কোনো কিছু হয় বা যেটা মানুষের হয়তো ধারণার এখন বাইরে, যে এখন ধারণা করা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে এই একটা সমস্যার উদ্ভব হইলো, তখন এই আদালতের কাছে বিশেষ নির্দেশনার মাধ্যমে এই দিক নির্দেশনা চাওয়া যায়। আচ্ছা, ট্রাস্ট প্রপার্টির ট্রাস্টের ক্ষেত্রে তিনটা বিষয়ে সুনির্দিষ্টতা থাকতে হয়। এক হলো ইচ্ছার সুনির্দিষ্টতা, অর্থাৎ আপনি যে এটা ট্রাস্ট প্রপার্টি হিসাবে গঠন করবেন এটার আপনার একটা সুনির্দিষ্ট ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ আপনি বলে দিলেন যে ওই আমার একটা প্রপার্টি মানুষের কাজে, এমন হইলে হবে না, এটা স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে এই প্রপার্টিটা ট্রাস্ট হিসাবে গঠিত হবে, অর্থাৎ আপনার ইচ্ছার একটা সুনির্দিষ্টতা থাকতে হবে। বিষয়বস্তুর সুনির্দিষ্টতা, অর্থাৎ আপনার এই 5 কাঠা জমি বা এই প্রতিষ্ঠানটা, তা না আপনি বলে দিলেন যে আমার 10টা স্কুল আছে, আমার 10টা প্রাইভেট ক্লিনিক আছে, এর ভিতরে যে কোনো একটা ক্লিনিক এই ট্রাস্ট প্রপার্টি হিসাবে ইয়ে হবে, ব্যবহৃত হবে, এমন হইলে হবে না। আপনাকে বলে দিতে হবে যে এই ক নামক এই প্রপার্টিটা হলো ট্রাস্ট প্রপার্টি, এমন বিষয়বস্তুর সুনির্দিষ্টতা থাকতে হবে। আচ্ছা, সুবিধাভোগীদের সুনির্দিষ্টতা, আপনি মনে করলেন, বলে দিলেন যে এখান থেকে বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করা হবে, কত থেকে কত বছরের বাচ্চা বা আর্থিক একটা মানে যাদের আর্থিক অবস্থা খারাপ, মানে এই জিনিসগুলো নির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ সুবিধাভোগীদের নির্দিষ্ট করে দিতে হবে, ঠিক আছে? যেমন এই উদাহরণ দেখেন, এই সম্পত্তি গরিবদের জন্য অস্পষ্ট, এই সম্পত্তি ঢাকার দৃষ্টিহীন শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট ও বৈধ। দেখেন, দৃষ্টিহীন শিক্ষার্থী মানে যাদের দৃষ্টি নেই তারা সবাই, এখন যদি বলে দিতেন যে এই সম্পত্তি ঢাকার শিক্ষার্থীদের জন্য, এটাও ঢাকার জন্য নির্দিষ্ট, কিন্তু শিক্ষার্থীদের ভিতর দেখা যাচ্ছে আপনি বলেন কি এটা কিছু স্কুলের শিক্ষার্থীদের জন্য, এই যে কিছু, এই নির্দিষ্ট না করা থাকলে হবে না। আচ্ছা, এখন দেখেন ট্রাস্টের কর্তব্য অধিকার সম্পর্ক, ট্রাস্টের কর্তব্য এবং অধিকারের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়গুলো হলো সে হলো সততা ও নিষ্ঠার সঙ্গে উনি দায়িত্ব পালন করবেন, নির্দেশ মোতাবেক কার্য সম্পাদন করবেন। এই ট্রাস্ট সম্পত্তির ওনার সবচেয়ে বড় কাজ হলো ট্রাস্ট প্রপার্টিটা সবচেয়ে ওনার নিজের সম্পত্তির মতো দেখাশোনা করা। নিজের সম্পত্তির মতো দেখাশোনা করা মানে যে উনি ওটা থেকে লাভ নিবে এমন না, নিজের সম্পত্তি মানে নিজের সম্পত্তি হলে উনি যেভাবে পরিচালনা করতেন বা নিজের সম্পত্তি হলে উনি যেভাবে দেখাশোনা করতেন এমন দেখাশোনা করতে হবে, এটা বেনিফিশিয়ারিদের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য। আচ্ছা, আচ্ছা, ট্রাস্টি নিয়োগ বরখাস্ত এই সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হলো আপনার ট্রাস্টি নিয়োগ করা হবে মূলত ট্রাস্ট ডিডে যেভাবে বলা থাকবে, ধরেন বলা হলো ধরা না ট্রাস্ট
ডিডে যেটা বলা থাকবে তেমন, যেমন বলা হলো যে আমার এই সম্পত্তির ট্রাস্টি হবে ক, ক মারা গেলে তার পুত্র খ, এবং খ এর পরিবর্তে এই খর পরে এই সম্পত্তির ট্রাস্টি হবে গ। এমন যদি নির্দিষ্ট বলা থাকে তাহলে সেই অনুযায়ী ট্রাস্টি নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, আর এই যে ট্রাস্টির যে আদালতের মাধ্যমে নিয়োগ, এরপরে যদি নির্দিষ্ট কোনোভাবে বলা না থাকে তখন আদালত এই প্রপার্টি ট্রাস্টি নিয়োগ করে দিবে। আচ্ছা, ট্রাস্টির বরখাস্ত, এখন এই ক্ষেত্রে যদি ট্রাস্টি বরখাস্তের ক্ষেত্রে আপনার যেটা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বরখাস্তটা হয় এই সম্পত্তিটা মিস ইউজ করার কারণে বা তার ট্রাস্ট প্রপার্টিটা ভালোভাবে দেখাশোনা না করার কারণে এটা মূলত বরখাস্তের আবেদন করতে হয়, এটা আদালতের মাধ্যমে করতে হবে। এবার ট্রাস্ট বাতিল হওয়ার কিছু শর্ত আছে, যেমন উদ্দেশ্য পূর্ণ হওয়া, অর্থাৎ যে উদ্দেশ্যে ট্রাস্টটা গঠিত হয়েছিল এটার উদ্দেশ্য যদি পূর্ণ হয় তাহলে ট্রাস্ট বাতিল হবে। অসাধ্য উদ্দেশ্য, অর্থাৎ যে উদ্দেশ্যটা আর পূরণ করা সম্ভব নয় এমন উদ্দেশ্য হয়ে গেলেও আপনার এই ট্রাস্ট প্রপার্টিটা বাতিল হবে। সব সুবিধাভোগীদের সম্মতি, অর্থাৎ সকল সুবিধাভোগী যদি মনে করেন যে এই সম্পত্তিটা এই যে এই ট্রাস্ট প্রপার্টিটা থাকবে না, বাতিল হবে, তাহলে সেটা হতে পারে। স্রষ্টার অধিকার, অর্থাৎ স্রষ্টা বলতে এখানে এই ট্রাস্ট মানে যিনি ট্রাস্টটা তৈরি করেছেন, অর্থাৎ তিনি যদি বলেন যে এই ট্রাস্ট প্রপার্টি আর থাকবে না তখন এটা বাতিল হতে পারে। আদালতের নির্দেশ, আদালত যদি মনে করে যে এই ট্রাস্ট প্রপার্টি থাকবে না তাহলেও এটা বাতিল হতে পারে। আদালত কখন মনে করেন যখন দেখলো কি এটা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে বা এটা আপনার যে সঠিকভাবে চলার কথা সেটা সেইভাবে চলছে না, এটা সমাজের ক্ষতি হচ্ছে, তখন এটা আদালত বাতিলের নির্দেশ দিতে পারে। এখন কিভাবে বাতিল হয়, এটা চুক্তি অনুসারে, যেভাবে চুক্তি মানে ট্রাস্ট যে লেখা আছে সেভাবে বাতিল হতে পারে। আদালত তার নিজের ক্ষমতা বলেও বলে দিতে পারে এইভাবে বাতিল হবে। আচ্ছা, আর কোন কোন ক্ষেত্রে সকল ট্রাস্টির সব পক্ষের, অর্থাৎ ওই ট্রাস্ট ডিড যিনি তৈরি করেছেন বেনিফিশিয়ারি এদের সবারই সম্মতিতে এটা বাতিল হতে পারে। এখন এই যে ট্রাস্টি বা স্বত্বভোগী, ট্রাস্টি কি স্বত্বভোগী হতে পারে, অর্থাৎ যিনি ট্রাস্টি তিনি কি এটার বেনিফিশিয়ারি হতে পারেন কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা ইনি হতে পারবেন, তবে এটা কিছু লিমিটেড করা হয়েছে, এটা একদম ঢালাও হবে না। যেমন ট্রাস্ট ডিডে যদি লেখা থাকে যে এই ট্রাস্ট প্রপার্টি থেকে যেটা আসবে সেটা আমার সংসার খরচে বা সাংসারিক প্রয়োজনে ব্যবহৃত হবে, তাহলে আমার সাংসারিক প্রয়োজনে মানে আমিও এটার স্বত্বভোগী হয়ে গেলাম। আচ্ছা, স্বত্বভোগীদের সম্মতিতে, অর্থাৎ বেনিফিশিয়ারির মনে করেন আমি 5 জন বেনিফিশিয়ারি রেখে গেলাম, মানে ট্রাস্ট প্রপার্টি গঠন করলাম তাদের উদ্দেশ্যে, এখন তারা বললো কি যে না এখান থেকে আমিও নিতে পারবো, তখন এই যে সবার এই 5 জনের সম্মতিতেও আমি স্বত্বভোগী হতে পারি। একক ট্রাস্টি স্বত্বভোগী হলে, যখন কোনো ব্যক্তি নিজের জন্য ট্রাস্ট সৃষ্টি করতে এবং নিজেই ট্রাস্টি ও একমাত্র স্বত্বভোগী হন তাহলে এক্ষেত্রে সমস্যা হয় না। অর্থাৎ আমি একটা প্রপার্টি তৈরি করলাম, এই ট্রাস্ট প্রপার্টি থেকে যে আয় আসবে সেটা আমার একটা প্রতিষ্ঠান চলার কাজেই ব্যয় হবে। এই যে এখানে আমি সবকিছু, সেজন্য এই ক্ষেত্রেও এভাবেও করা যায়। যেমন উদাহরণ দেখেন, আলম একজন ট্রাস্টি এবং ট্রাস্ট দলিলে উল্লেখ আছে যে তিনি সম্পত্তির 25% অংশ থেকে নিজে লাভ নিতে পারবেন, এখানে ট্রাস্টি হিসেবে তিনি স্বত্বভোগী হতে পারেন, এটা একটা বৈধ ট্রাস্ট। আচ্ছা, আর নিচের গুলা তো লাভভোগীর এখান থেকে আজকে পড়াইলাম। এখন কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমি বোঝার জন্য একটু মিস করে গেছি, একটু বলেন। হেল্প করেন স্যার। হ্যাঁ আর বলেন। আপনি 3টা সুনির্দিষ্টতার কথা বলছেন, ইচ্ছার সুনির্দিষ্টতা, সুবিধাভোগীদের সুনির্দিষ্টতা, তৃতীয় নাম্বারটা কি স্যার প্লিজ? বিষয়বস্তুর সুনির্দিষ্টতা। জি, থ্যাংক ইউ স্যার।
বিষয়বস্তু সুনির্দিষ্ট মানে আপনি কোন বিষয়টাকে ট্রাস্ট প্রপার্টি হিসাবে জি, বুঝতে পারছি। জি। থ্যাংক ইউ। নেক্সট আর কেউ? আমার মনে হয় আর কারোর কোনো প্রশ্ন নাই। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ট্রাস্ট সম্পর্কে ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আদাব স্যার।